আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় কবির কবরের পাশে সমাহিত হবেন ওসমান হাদি। আজ দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, বিকেলে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মসজিদে বিশেষ দোয়া। পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোনালাপের প্রধান উপদেষ্টা। আজ রাষ্ট্রীয় শোক। ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা বিএনপির। বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি, হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন, জানালেন ডাক্তার জাহিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর থেকে দেশে আনার পর তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিল সহ তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ হাদির লাশ দেশে পৌঁছালে তাকে দেখতে শোকার্ত হাজারো মানুষের ঢল নামে বিমানবন্দর সড়কে। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সেনা শহীদ ওসমান হাদির কফিন লাল সবুজের পতাকায় মুড়িয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 5টা 48 মিনিটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের 8 নম্বর গেটের ভেতরে হাদির মরদেহ কাঁধে নিতে ছুটে আসেন জাতীয় পর্যায়ের নেতারা। দুপুর থেকে গেটের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। ধারণা করা হয়েছিল 8 নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে, তবে পরবর্তীতে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। রাস্তাঘাট সব বন্ধ, কি করব? ওনার দেখতে তো পারবো না, এয়ারপোর্টে আসছি দেখার জন্য, যতটুকু সুযোগ হয় আর কি। ওসমান হাদি বলেছিলেন, আমি বুলেট ভয় করি না, আমি ইনসাফ কিভাবে কায়েম করতে হয় সেটা আমি শেখাইতে চাই। এবং তিনি এইটা বলেছেন, যদি আমাকে কেউ গুলি করে আমি চাই যেন যেই খুনি তাকে যেন বিচার করা হয়। সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধা এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারণবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, ওসমান হাদির জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সর্বশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাত্র 32 বছর বয়সে একজন রাজনৈতিক কর্মী কতটা জনপ্রিয় হতে পারে সেটি স্পটে এসে না দেখলে বোঝা কঠিন। এই মুহূর্তে তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, কিন্তু বাইরে অসংখ্য মানুষ শুভাকাঙ্ক্ষী তার জন্য অপেক্ষা করছেন। তাকে দেখার সুযোগ হবে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার মরদেহ সাধারণ মানুষকে দেখানো হবে না, তারপরেও এখানে তারা ভিড় করছেন। তারা যেটি বলছেন যে
গত 1 বছরের বেশি সময় রাজনৈতিকভাবে যে শক্ত অবস্থানের জানান দিয়েছেন হাদি, বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলেছেন, সেটি আসলে তাকে জনপ্রিয় করে তুলেছে। এই হাদির মরদেহকে কেন্দ্র করে আর যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ভেতরে গিয়েছিলাম, সেখানে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, আর্মি, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা, যাতে করে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে শোক হবার কথা সেই শোকের পরিবর্তে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে এই রাতেও মানুষ কেন এই শীতের মধ্যে এই হাসপাতালের সামনে এসেছেন, আমরা একজন দুজনের সাথে একটু কথা বলতে চাই কেন তারা এখানে এসেছেন। আওয়ামী লীগ আমার বাড়িঘর ভেঙে দিছে, আমাকে ধরে নিয়ে গেছে, মামলা দিছে, এত ব্যথা লাগেনি। একজন প্রতিবাদী কণ্ঠস্বর যখন সমাজ পরিবর্তনের ডাক দেয়, যখন তরুণ প্রজন্মদেরকে শিখায় যে অন্যায়কে অন্যায় বলো। আমার আত্মীয় কিছু না, আমার আপন ভাই মারা গেলেও এমন কষ্ট লাগতো না। আমার ভিতরে যত কষ্ট লাগতেছে এখন। ইন্টারনেট যেটা আছে এটা তাদের পরিপূর্ণ ব্যর্থতার একটা পরিচয় তারা দিয়েছে। আমরা কিন্তু হাদি ভাইয়ের ফেসবুক পোস্টও দেখতে পেয়েছি, তাকে অনেক সময় অনেকভাবে হুমকি দেওয়া হয়েছে। যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটার সঠিক পর্যবেক্ষণ করতো, অবশ্যই হাদি ভাইকে কিন্তু আমরা আরও কিছুদিন আমাদের মাঝে পেতাম। প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যমের উপর উগ্রবাদী যারা ছিল, যারা আসলে এই ঘটনাকে আরেকটু বিশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চায়, তারাই আসলে এই অপকর্মটা করেছিল। আজকে বাদজোহর হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজায়। সেখানে তার প্রথম জানাজা হবে, যেটি এই জায়গাটা আসলে নির্ধারণের কারণ হচ্ছে যে প্রচুর মানুষ হবে বলে ধারণা করা হচ্ছে। তার জানাজার সঠিক বা সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তারপরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে কেন্দ্রীয় মসজিদে আরও একটি জানাজা হবার কথা রয়েছে, এবং তারপরেই হাদির মরদেহ সমাহিত করা হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। সব মিলিয়ে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, হাদির মতো তরুণ যারা একটা সাম্যের বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন পূরণে যারা রাজনৈতিক দল আছেন তারা কাজ করবেন, যা ভবিষ্যতে যারা ক্ষমতা আছেন তারা কাজ করবেন, সেটি হচ্ছে সবার প্রত্যাশা। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল শাহবাগ। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। একজন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে, তার যেই মূল আসামি তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যতবারই এখন পর্যন্ত যতবারই মানুষ খুন হয়েছে, কোনো খুনের আমরা 100% বিচার পাই নাই। আমাদের আরও যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তাদেরকে যত সরকারের পক্ষ থেকে যত নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো ভাই যাতে এইভাবে শহীদ না হয়। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে হাদির খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বলি, হাদির কি দোষ ছিল? আপনাদেরকে বলতে হবে কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামপন্থীদেরকে ওরা ইসলামী ফ্যাসিবাদ বলে আমাদেরকে যেভাবে তারা নেগোসিয়েট করেছে, তার মাধ্যমে দেখা গেছে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, তারা ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে তারা মাঠে নেমেছে।
তা আমরা চাচ্ছি দেন হাদি ভাইয়ের মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে মারা না যায়। আমরা চাই শহীদ হাদি ভাইয়ের বিচার যেন সুষ্ঠুভাবে হোক। সন্ত্রাস হত্যাকারী যেই যেখানেই থাকুক, যেই দেশে থাকুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি থাকবে, তাকে যেন এই বাংলাদেশে নিয়ে এসে সবার সামনে এটা শাস্তির ব্যবস্থা করা হয়, যেন সবাই যেন এটা দেখতে পারে। এ সময় শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশজুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে জুম্মার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন সবাই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে খুলশীতে সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং কাজী দেউরির কর্ণফুলী টাওয়ার এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। বরিশাল নগরীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রংপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। দিনাজপুরে জুমার নামাজের পর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সাথে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। জামালপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। দেশের ছাত্র জনতা ভারত কিংবা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় পাটোয়ারি জানান, হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন। আমরা অহিংস লড়াই চালিয়ে যাব, সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয়, কোন
বাংলাদেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না। প্রথম আলো ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এ সময় সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার অন্যান্য প্রসঙ্গ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ১ মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় ডক্টর জাহিদ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজও তার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে বলেছি, সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে। ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। এর আগে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমান গত শনিবার ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেন। এক ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জার্নাজ রহমান। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব এবং জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয়ে বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই আসনের বিভিন্ন অলিগলি, কথা বলেছি ভোটারদের সঙ্গে। চাঁদাবাজিটা যেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি কিন্তু প্রচুর চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। অভিযোগ করেন, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনে কায়েম করেছিল রাম রাজত্ব। আসনটিকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফুল আলম নীরব। যে এলাকায় এমপি একজন দখলদার রাজত্ব কায়েম করে, সে এলাকায় তার নেতাকর্মীরা কী অবস্থা করতে পারে? যে এলাকায় একটা চাঁদাবাজের অঙ্গরাজ্য পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আর বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, জনগণের সেবা করার সুযোগ পান, এই এলাকায় চাঁদাবাজের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না। অন্যদিকে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে আমরা যত জায়গায় যাচ্ছি, মানুষ খুব আমাদেরকে যেটাকে বলা হয় মুখিয়ে আছে এবং তারা আমাদেরকে গ্রহণ করতেছে। রাতে দিনে পুরুষ মহিলা এমনকি ইয়াংরা পর্যন্ত আমাদেরকে আঁকড়িয়ে ধরতেছে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি, কারণ বাজারের পাইকারি কাঁচা বাজারকে রাজধানীর অন্যত্র সরিয়ে নেয়ার। এই আসনের ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি, ঢাকা শহরের ট্রাক স্ট্যান্ডকে সরিয়ে যেন অন্যত্র নেওয়া হয়। একই সাথে ফুটপাত দখল করে যারা দোকানপাট বসিয়েছেন তাদের যেন অপসারণ করে জনসাধারণের হাঁটাচলার পথ নির্বিঘ্ন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 ও 3 আসনে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। হাটবাজার, চায়ের দোকান সবখানে চলছে ভোটের আলোচনা। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা 2 আসন। সারা দেশের মতো এই আসনে বইছে নির্বাচনী আমেজ। নেত্রকোনা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, জামাতের অধ্যাপক মাওলানা এনামুল হক, এনসিপির ফাহিম রহমান খান পাঠান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম রুহি।
ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিএনপি বিগত দিনেও জনগণের পাশে ছিল, এখনো জনগণের পাশে আছে, আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে। জামাত ইসলামীকেই নির্বাচিত করবে বলে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। জনগণের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গা থেকে সাধারণ জনগণ চাচ্ছে আমাকে সৎ এবং আমানতদার যারা আছে তাদেরকে নির্বাচিত করবেন। এদিকে আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা ৩ আসন। এই আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর খায়রুল কবির নিয়োগী। প্রত্যেক প্রার্থী কাজ করছে, এখানে কোনো ধরনের বিভেদ নাই, কোনো ধরনের মারামারি নাই। জনগণের কল্যাণে আমি সর্বাধিক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2 আসনের ভোটাররা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকে চাইতেছি যারা আমরা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। এলিটদের প্রতিনিধিত্ব করে এমন সংসদ সদস্য আমরা চাই না। শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একটা চাপ প্রয়োগ আছে দুই পার্টি থেকে, এই জিনিসটার জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। বড় ধরনের সহিংসতা না হয়, আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ ভালোভাবে ভোট দিতে পারবো। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে সরগরম নেত্রকোনার এই 2টি আসন। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মিলন মেলায় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের দিন জনগণের রায়ে কে শেষ হাসি হাসেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রংপুর টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পর সারা দেশে নির্বাচনী প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রেরই অংশ। দেশ রক্ষা ও মানবতার কল্যাণে সবাই সজাগ থাকলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে অরাজকতা, খুন ও গুমের সঙ্গে জড়িতদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে ফরাদ ইকবালকে প্রার্থী ঘোষণার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর বাজারে আয়োজিত জনসভায় মনোনয়ন প্রত্যাশী ফরাদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেটের মাধ্যমে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের হতাশ করেছে। এই আসনে অন্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব পড়বে জানিয়ে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান ফরাদ ইকবালের সমর্থকরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, 2024 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তুলে ধরেছিলেন তার ভিত্তিতে ইউক্রেনের সংঘাত শান্তি পূর্ণভাবে শেষ করতে প্রস্তুত মস্কো। প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবেও রাশিয়া সমর্থন দিয়েছে। তারপরে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও জানান পুতিন। এ সময় তিনি আরও বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের পুরো ফ্রন্ট লাইন জুড়ে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসা করেন তিনি। আগামী 24 ডিসেম্বর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা আশিয়ান সিটি ময়দানে শুরু হচ্ছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা। দাওয়াতে ইসলামী আয়োজিত এই ইজতেমা 26 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্মারি জানান, এরই মধ্যে প্যান্ডেল, পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ সর্বোচ্চ নিরাপত্তা সহ ও অজু, গোসল, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় দেশ বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ঈমান, আকিদা ও আমল শিক্ষা দেবেন। এবার খেলার খবর।
বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করেছে স্বাগতিক দেশের শরীফ হোসেন। ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে পারের চেয়ে 1 স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন হন তিনি। গলফার আবু বকর সিদ্দিক রানার আপ হন। এই দুই গলফারের ফলাফল সমান হওয়ায় ব্যাক কাউন্টের ভিত্তিতে শরীফ হোসেন শিরোপা জেতেন। এদিকে নারী দলগত ইভেন্টে সোনিয়া আক্তার এবং রিঙ্কি আক্তার জুটি পারের চেয়ে 21 স্ট্রোক বেশি খেলে শিরোপা নিশ্চিত করেন। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল্লাহ হিল বাকি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় কবির কবরের পাশে সমাহিত হবেন ওসমান হাদি। আজ দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, বিকেলে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মসজিদে বিশেষ দোয়া। পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা, আজ রাষ্ট্রীয় শোক। ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা বিএনপির। বাংলাদেশের কোনো দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি, হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন, জানালেন ডাক্তার জাহিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।